নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কয়েকটা কথা বলছি। আমাকে কয়েকজন টেলিফোনে জানিয়েছেন, কেউ কেউ হোয়াটসঅ্যাপ করেও একটা চাকরির নোটিশ পাঠিয়ে দিয়েছেন। চাকরির নোটিশটা হলো পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বা পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে বেশ ভালো মাইনে দেখলাম। এই পদে কিছু নিয়োগ হবে। তার জন্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার নোটিফিকেশান জারি করেছে, বিজ্ঞপ্তি জারি করেছে চাকরির দরখাস্ত করবার জন্যে। স্বাভাবিকভাবেই চাকরির জন্যে প্রয়োজনীয় শর্ত সেগুলো তারা উল্লেখ করেছে। আমি অন্যান্য একাডেমিক কোয়ালিফিকেশান ইত্যাদি ইত্যাদি যা থাকে সেটা তো সবসময়ই থাকে। আমি এইগুলো নিয়ে কিছু বলছি না। আমি বলছি না, বা আমার কাছে যারা জানতে চেয়েছেন তারা এইটা নিয়ে কিছু জানতে চাননি। তারা বলেছেন যে মনে হচ্ছে, তাদের কাছেও মনে হয়েছে, আমার কাছেও মনে হচ্ছে যে এই বিজ্ঞপ্তিতে একটা নতুন কন্ডিশন জোড়া হয়েছে। সাধারণভাবে সরকারি চাকরির ক্ষেত্রে বরাবরই থাকে যে আবেদন করতে পারবেন যারা ভারতীয় নাগরিক। এটা একটা সাধারণভাবে সরকারি চাকরির জন্যে সব ক্ষেত্রেই থাকে। তো এই নোটিফিকেশানটায় এর একটা বিশেষত্ব আছে। সেইটা হলো, এই নোটিফিকেশানে বলেছে যে সংবিধানের 2 অধ্যায়ে বর্ণিত নাগরিকত্ব এইটা থাকতে হবে। সংবিধানের 2 নম্বর অধ্যায়, বা আরও পরিষ্কার করে বললে যেটা কনস্টিটিউশনের আছে পার্ট 2, এই পার্ট 2তে যে সিটিজেনশিপের সংজ্ঞা দেওয়া হয়েছে সেই অনুযায়ী নাগরিক হতে হবে। এ পর্যন্ত থাকে ভারতীয় নাগরিক, তারা দরখাস্ত করতে পারবে। এবার বলছে সংবিধানের পার্ট 2, সেখানে নাগরিকত্ব সম্পর্কে যে নিয়মাবলী আছে, যে নির্দেশ আছে, সেই অনুযায়ী নাগরিক হতে হবে। তারাই দরখাস্ত করতে পারবে বা তাদের দরখাস্ত গৃহীত হবে। এখন প্রশ্ন হলো, সংবিধানের এই পার্ট 2 কি? সংবিধানের পার্ট 2 নিয়ে আমরা এর আগেও কিছু কিছু আলোচনা করেছি। সেটা একেবারে নির্দিষ্টভাবে এইভাবে প্রশ্নটাও আসেনি, আমরা ঠিক এইভাবেও আলোচনাটা করিনি। আমি পার্ট 2তে কী আছে সে সম্পর্কে আপনাদের দু একটা কথা বলি। নাগরিকত্ব আইনের বা সিটিজেনশিপ, তার পার্ট 2টা হলো সংবিধানের 5 ধারা থেকে 11 ধারা পর্যন্ত। এই নির্দেশগুলো হচ্ছে পার্ট 2। এই 5, 6, 7, 8, 9, 10, 11 এই ধারাগুলোতে নাগরিকত্ব সম্পর্কে খুব সংক্ষেপে কিছু কথা বলা আছে। তার 11 নম্বর যে ধারা, শেষ ধারা, সেই শেষ ধারাটা হলো পার্লামেন্ট টু রেগুলেট দি রাইট অফ সিটিজেনশিপ বাই ল। পার্লামেন্ট টু রেগুলেট দি রাইট অফ সিটিজেনশিপ বাই ল। আসলে এই 11 ধারায় এই যে নির্দেশ, এই নির্দেশ অনুযায়ী আমাদের নাগরিকত্ব আইন পার্লামেন্ট তৈরি করেছে। এইখানে পার্লামেন্টকে নাগরিকত্ব আইন, নাগরিকত্ব সম্পর্কীয় আইন
নিয়ম নীতি এইগুলো তৈরি করবার নির্দেশ দিয়েছে বা অনুমতি দিয়েছে, দুটোই। তো সেই অনুযায়ী নাগরিকত্ব আইন আছে। ফলে যখন বলছে পার্ট 2, তার মানে সংবিধানের নির্দেশ, আমার যেটা মনে হয় সংবিধানের নির্দেশ, তার সঙ্গে এই সংবিধানের নির্দেশ অনুযায়ী ভারতের পার্লামেন্ট যে আইন তৈরি করেছে সেগুলো সব মিলিয়ে যাদের নাগরিক বলেছে তারাই এই পঞ্চায়েতের এই চাকরির জন্যে আবেদন করতে পারবেন। এবং এইটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বলেনি, এইটা বলেছে রাজ্য সরকার। কোন রাজ্য সরকার? যে রাজ্য সরকার বলছে ভোটার তালিকায় নাম থাকলে, রেশন কার্ড থাকলে তারা ভারতের নাগরিক। কিন্তু এই যে নোটিশ যেটা করেছে চাকরির জন্যে, সেখানে কিন্তু যা বলেছে তাতে এই ভোটার তালিকায় নাম থাকলে আর রেশন কার্ড থাকলেই নাগরিক, এটা হবে না। এটা পরিষ্কার করে এই চাকরির বিজ্ঞপ্তিতে এবার বলে দেওয়া হলো। এর আগে কখনো মনে হয়, আমি যতদূর জানি, এর আগে এইভাবে কখনো সরকার নোটিশ করেনি, রাজ্য সরকার তো নয়। ফলে এর মধ্যে দিয়ে কিছু বোঝার আছে, সেটা হলো এই ভোটার কার্ড আর রেশন কার্ড থাকলে যে নাগরিক নয়, যেটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য, ওইটা যে আইন নয় বা তার সরকারও মানে না, সেইটা কিন্তু এই নোটিফিকেশানে পরিষ্কার। সে ঠিক আছে, সেটা একটা দিক গেল। এখন আমাদের একটু আলোচনা করার যে পার্ট 2-তে কী আছে। দেখুন, পার্ট 2-তে তার 5 ধারা, যেটা প্রথম ধারা, পার্ট 2 সংবিধানের পার্ট 2 নাগরিকত্ব সম্পর্কীয় নির্দেশের প্রথম ধারা। প্রথম ধারাটা হচ্ছে মানে নাগরিকত্ব সম্পর্কীয় নির্দেশের প্রথম ধারা, কিন্তু সেটা সংবিধানের 5 ধারা। 5 ধারাতে বলেছে, 5 ধারাতে আবার 3টে উপধারা আছে, 5-এর A, 5-এর B, 5-এর C। আমি পরিষ্কার করে বলে দিই, ঠিক যা আছে সংবিধানে সেই কথাটা আপনাদের বলে দিই। সেটা হলো এই যে যেদিন ভারতের সংবিধান কার্যকরী হচ্ছে, সেই দিন যে এই যে ভারত ভূখণ্ড, আমি এই যে এই সংবিধানের এই থেকেই পড়ে দিচ্ছি, সংবিধানের ধারাগুলো থেকেই আমি আপনাদের পড়ে দিচ্ছি। আমি নিশ্চয়ই এটা আপনারা দেখতে পাচ্ছেন, পড়তে পাচ্ছেন। তার 5-এর 5 ধারা, 5-এর আবার 3টে উপধারা, 5A, 5B, 5C। 5 ধারাতে বলছে যে সংবিধান যেদিন কার্যকরী হয়েছে সেই দিন বা তারপরে থেকে, সেই দিন থেকে যারা ভারতে, এই যে ভারতে, বিভক্ত ভারতে, আমরা আজকের যে ভারতের বাসিন্দা, এই ভারতে যারা বসবাস করেন, এবং অর নয় কিন্তু, এবং, তাহলে ভারতে বসবাস করতে হবে। আর এই ভারতের মাটিতে যিনি জন্মগ্রহণ করেছেন, তাহলে ভারতে জন্মগ্রহণ করেছেন এবং ভারতে বসবাস করেন, তিনি ভারতবর্ষের নাগরিক। এটা 5-এর A ধারা। 5-এর B ধারা কি বলেছে? যার মা বাবার একজন, যার মা বাবার যে কোনো একজন হলেই হবে, আইদার অফ হিজ প্যারেন্টস, মানে মা বাবার অন্তত একজন এই ভারত ভূখণ্ডে বসবাস করেছেন, এবং তিনি মানে তার মা বাবা নয়, যার মা বাবা ভারত ভূখণ্ডে বসবাস করেছেন, তিনি যদি সংবিধান কার্যকরী হওয়ার দিন থেকে ভারতে বসবাস করেন, তাহলে যার মা বাবার একজন অন্তত ভারতে জন্মগ্রহণ করেছেন
এবং তিনি যদি ভারতবর্ষে বসবাস করেন তাহলে তিনি ভারতবর্ষের নাগরিক। এটা 5 বি। 5 সিতে বলেছে যে সংবিধান যেদিন কার্যকরী হয়েছে তার আগে থেকে, তার 5 বছর আগে থেকে যদি কেউ ভারতে বসবাস করেন তাহলে তিনি ভারতবর্ষের নাগরিক। তার মানে হলো 45 সাল থেকে যদি কেউ এই যে ভারত ভূখণ্ড, এই ভারত ভূখণ্ডে বসবাস করেন তাহলে তিনি ভারতবর্ষের নাগরিক। এইটা হচ্ছে 5 সি। তাহলে 5 ধারা হয়ে গেল। নিজে যদি জন্মগ্রহণ করে থাকেন 5 এ এবং যদি এখানে বসবাস করেন, মা বাবার একজন যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন এবং আপনি যদি ভারতে বসবাস করেন তাহলেও হবে, নিজে জন্মগ্রহণ না করলেও হবে। মা বাবার একজন যদি জন্মগ্রহণ করে এবং আপনি যদি এই ভারতে বসবাস করেন তাহলে হবে। তাহলে 5 বি। 5 সিতে বলছে যে সংবিধান কার্যকরী হওয়ার 5 বছর আগে থেকে যারা ভারতে বসবাস করেন, এই 3 রকম হলে আপনি ভারতবর্ষের নাগরিক। এই যে পার্ট 2 কথা রাজ্য সরকার তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, চাকরির বিজ্ঞপ্তিতে বলেছে, তাহলে এই 3টের একটা যদি হয় তাহলে আপনি ভারতবর্ষের নাগরিক। আপনি চাকরির দরখাস্ত করতে পারবেন এবং দরখাস্ত করে আপনি যোগ্য বিবেচিত হবেন। যোগ্য মানে নাগরিক হিসেবে যোগ্য বিবেচিত হবেন, না হলে চাকরিটা কিন্তু হবে না। একটা জায়গায় গেল, মানে এই যে এতগুলো কথা হলো, এই কথার মানে হলো আপনাকে তার প্রমাণপত্র কিন্তু থাকতে হবে। আপনি তো মুখে বলবেন বা আমি মুখে বলবো আমি এখানে 45 সাল থেকে বসবাস করছি, সেটা তো শুনবে না, গভর্নমেন্ট অফিসাররা শুনবে না। এই যা হলো এইগুলো আপনার প্রমাণপত্র লাগবে। এখন জন্মের প্রমাণপত্র, তার সমস্যা তো আপনারা জানেন। 87 সালের আগ পর্যন্ত যদি জন্মে থাকেন, 87 সালের 1 জুলাইয়ের আগে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে মা বাবার কাগজপত্র না হলেও আপনি নাগরিক। আর 87 সালের 1 জুলাইয়ের পরে যদি জন্মগ্রহণ করে থাকেন, কত দূর পর্যন্ত? 2004 সালের 3রা ডিসেম্বর পর্যন্ত। তার মানে 2004 সালের 3রা ডিসেম্বর আর 1987 সালের 1 জুলাই, এর মাঝে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে জন্মের সার্টিফিকেট লাগবে, আর সেই সাথে মা বাবার একজনের অন্তত নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে। আর 2004 সালের 3রা ডিসেম্বরের পরে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে নিজের জন্মের সার্টিফিকেট লাগবে এবং সেই সাথে মা এবং বাবা দুইজনেরই নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে। এইবারে কেউ নিশ্চয়ই প্রশ্ন করবেন যে 87 সাল মানে 37 বছর আগে। ওই নোটিফিকেশনে দেখলাম শিডিউল কাস্ট হলে 45 বছর পর্যন্ত আবেদন করা যাবে চাকরির জন্যে, অন্য হলে 5 বছর 7 বছর যা কন্ডিশন সেখানে বলেছে তা কম লাগবে, মানে 40 বছর বয়স হলে হবে। তার মানে 87 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তারাও চাকরির জন্য দরখাস্ত করতে পারেন। এইবারে আপনারা কেউ বলবেন সেই সময় তো আমরা বাড়িতে জন্মগ্রহণ করেছি, বিশেষ করে গ্রামের মানুষ, সেই সময় তো বাড়িতেই সবাই জন্মগ্রহণ করতো, ওই যে গ্রামে দায়ী ছিল এরকম ছিল, ফলে জন্মের সার্টিফিকেট তো নেই। কিন্তু আমার ধারণা এটা বললেই আমাদের দেশে এই জন্ম সংক্রান্ত আইন হয়েছে কিন্তু 1969 সালে, মানে 1969 সালের পর থেকে আপনার জন্মের সার্টিফিকেটটা নেওয়া বাধ্যতামূলক। এখন সেইটা আমাদের যে সমাজ বাস্তবতা, আমাদের যে চেতনা, আমাদের যে চিকিৎসা, গ্রাম এলাকায় বিশেষ করে চিকিৎসা ব্যবস্থার যে অপ্রতুলতা, সেই কারণে বাস্তবত সেই সময়ে বেশিরভাগ মানে বেশি করে যারা নিরক্ষর, অসচেতন মুসলমান, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব,
এই সব লোকের কিন্তু এইগুলো 87 সালের আগের বার্থ সার্টিফিকেট প্রায় নেই। তাদের কি হবে? এখন তাদের কি হবে সেইটা আইনে কিছু বলছে না, তবে এইটা হতে পারে। এইটা নিয়ে কথা উঠলে যদি প্রমাণ করা যায় তার আগে থাকতে আপনার মা বাবা নাগরিক না হলেও এখানে বসবাস করছেন, এরকম যদি কাগজপত্র দেখানো যায় যে মা বাবা এখানে বসবাস করছেন, জমির দলিল ইত্যাদি কিছু দেখিয়ে বা অন্য কোনো সরকারি কাগজপত্র দেখিয়ে আপনি প্রমাণ করলেন যে তিনি এখানে বসবাস করতেন, তা তিনি যখন বসবাস করতেন তাহলে আপনি সেখানেই সেই পরিবারেই জন্মগ্রহণ করেছেন, তার সঙ্গে আপনার কিছু স্কুল সার্টিফিকেট, প্রাইমারি স্কুলের সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি যদি গভর্নমেন্ট খুব সরল মনে নেয়, তাহলে বা অফিসার যদি সেরকমভাবে নেন বা অফিসারকে সেরকম নির্দেশ যদি থাকে, তাহলে কি করবে সেগুলো আমরা জানি না, সে সমস্যা আসলেই সেটা বোঝা যাবে। তাহলে 5 ধারার পরে আরেকটা বিষয় আছে, সেটা হলো 6 ধারা। 6 ধারাতে কি বলেছে? এই 6 ধারাটা হলো পুরোপুরি যারা পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা এসেছেন মাইগ্রেশন করে বা মাইগ্রেশন না করেও বিনা পাসপোর্টে যে কোনোভাবে আপনারা যারা এসেছেন, এটা তাদের জন্যে এই 6 ধারাটা। তো 6 ধারাতে কি বলছে? বলছে যে যে কেউ বা তার মা বাবার অন্তত একজন বা তার ঠাকুরদা ঠাকুরমার অন্তত একজন, নিজে মা বাবার একজন বা ঠাকুরদা ঠাকুরমার একজন যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন, ভারত মানে কোন ভারতে? এই জায়গার ভারতটা আলাদা। 6 ধারার ভারত হলো আলাদা ভারত, সেটা হচ্ছে ওই 1935 সালের যে ভারত শাসন আইনে যে ভারতের কথা বলেছে। 35 সালের ভারত শাসন আইনে ভারত বলতে বুঝিয়েছে এখনকার পাকিস্তান, এই ভারত এবং বাংলাদেশ। তাহলে ভারতে জন্মগ্রহণ করলে তো ঝামেলা মিটে গেল। তাহলে ব্যাপারটা হলো যারা পাকিস্তান এবং বাংলাদেশে যিনি জন্মগ্রহণ করেছেন বা তার মা বাবার অন্তত একজন জন্মগ্রহণ করেছেন বা তার ঠাকুরদা ঠাকুরমার একজন জন্মগ্রহণ করেছেন, এরকম ব্যক্তি যদি 1948 সালের 19শে জুলাইয়ের আগে যদি ভারতে চলে এসে থাকেন, ভারতে মানে এই ভারতে চলে এসে থাকেন মাইগ্রেশন করে বা যে কোনোভাবে, তাহলে নিজে জন্মগ্রহণ করেছেন পাকিস্তান বা বাংলাদেশে, বা আপনার মা বাবার একজন জন্মগ্রহণ করেছেন বা আপনার ঠাকুরদা ঠাকুরমার একজন জন্মগ্রহণ করেছেন পাকিস্তান বা বাংলাদেশে, এবং তিনি যদি ভারতে চলে এসে থাকেন 1948 সালের 19শে জুলাইয়ের আগে, তাহলে তিনি ভারতবর্ষের নাগরিক। এই কাগজপত্র যদি থাকে তাহলে তিনি এই যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে চাকরির যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে আপনি আবেদন করার আইনি অধিকারী। বোঝা গেল? এইটা হচ্ছে 6-এর আবার এ আছে, বি আছে, B1 আছে, 2 আছে। ফলে আমি যেটা বললাম 6-এর এ বি 1, 6-এর এ বি 1-এ বলছে যে আপনি আপনার মা বাবার যে কোনো একজন, আপনার ঠাকুরদা ঠাকুরমার একজন যদি জন্মগ্রহণ করে থাকে পাকিস্তান বা বাংলাদেশে, এবং আপনি যদি 1948 সালের 19শে জুলাইয়ের আগে এই ভারতে যদি চলে এসে থাকেন, তাহলে আপনি ভারতবর্ষের নাগরিক। আর যেটা আছে সেটা এবার বলি। আরেকটা হলো
আপনি আপনার মা বাবার একজন অথবা ঠাকুরদা ঠাকুরমার একজন যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন এবং আপনি যদি সেই ভারতে জন্মগ্রহণ করে থাকেন না, ভুল বললাম, পাকিস্তান বা বাংলাদেশে গ্রহণ করে থাকেন, আপনি আপনার মা বাবার একজন বা ঠাকুরদা ঠাকুরমার একজন যদি পাকিস্তান বা বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন এবং আপনি যদি 1948 সালের 19শে জুলাইয়ের পরে, আগেরটা বলেছি আগে, এটা হচ্ছে পরে, ভারতে এসে আবেদন করে ভারতের নাগরিকত্ব নিয়ে থাকেন, তাহলে আপনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই যে চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে আপনি আবেদন করতে পারবেন। তাহলে 6তে কি হলো আমি আরেকবার বলি, মানে 6-এর এ আবার বির অন টু আছে, 6-এর এ আছে, আবার 6-এর বিতে ইটালিক অন ইটালিক টু আছে। 6-এর এতে বলেছে আপনি আপনার মা বাবার একজন বা আপনার ঠাকুরদা ঠাকুরমার একজন যদি পাকিস্তান বা বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন, এটা 6-এর এতে বলে দিয়েছে। আর 6-এর বির অনে বলেছে এই রকম যে লোকটি সে যদি 1948 সালের 19শে জুলাইয়ের আগে ভারতে চলে আসে থাকেন তাহলে ভারতের নাগরিক। আবার 6-এর এতে ওই যেটা বলেছে আপনি আপনার মা বাবা বা ঠাকুরদা ঠাকুরমার একজন যদি জন্মগ্রহণ করে থাকেন, সেরকম মানুষ যদি 1948 সালের 19শে জুলাইয়ের পরে এসে থাকেন এবং আবেদন করে যদি নাগরিকত্ব অর্জন করে থাকেন তাহলে ভারতের নাগরিক। আপনি চাকরির জন্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চাকরির জন্য দরখাস্ত করতে পারবেন। এইটাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দপ্তর থেকে নোটিশ জারি করেছে, বিজ্ঞপ্তি জারি করেছে। এটা কেন্দ্রীয় সরকার নয়। যে সরকার বলছে রেশন কার্ড ভোটার কার্ড থাকলেই আপনি নাগরিক, এর মধ্যে কোনো ভোটার কার্ডের বালাই নেই, কোনো রেশন কার্ডের বালাই নেই, পরিষ্কারভাবে বলেছে। এই যে দুটো পেজ, এই একটা আর এই একটা, আর এইটার উল্লেখ করেছে। আর যা আছে সেগুলো ওই যে 9, 10, 60 এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই, তাতে আরও মাথায় গোলমাল হয়ে যাবে। এতে বলেছে এখান থেকে যদি কেউ চলে গিয়ে থাকে পাকিস্তানে তাহলে সে নাগরিক না, এক ধারাতে বলেছে। আর একটা ধারাতে বলেছে ইন্ডিয়ায় চলে গেছিলো, ইন্ডিয়া ছেড়ে পাকিস্তানে কেউ চলে গেছিলো, আবার যদি ফিরে এসে থাকে তাহলে সে কী করে নাগরিকত্ব পাবে, এইরকম সব ব্যাপার স্যাপার। আর বাকি 2-3টে ধারাতে আছে, সেইটা নিয়ে আর আমি আলোচনায় যাচ্ছি না, সেটা আরও বেশি আপনার কাছে জটিল মনে হবে। তাহলে এই কিন্তু শুরু হয়ে গেল, আইন অনুযায়ী আপনি নাগরিক কি নাগরিক না এইটা বাছাই শুরু হয়ে গেল। কেউ বলতে পারেন এটা এনআরসি, এটা এনআরসি হবে কেন? এটা তো বরাবরে আইন, এটা তো এনআরসি হয়েছে, এখনও তো হয়নি। এনআরসির আইন হয়েছে 2003 সালে, কিন্তু এই নির্দেশ আছে তো বহু আগের। এতদিন কংগ্রেস আমলে এইসব নিয়ে মাথা ঘামায়নি, বিজেপি আমলে এটা মাথা ঘামাচ্ছে। আর বিজেপি আমলে যেহেতু মাথা ঘামানো শুরু হয়েছে, তৃণমূল কংগ্রেসও ব্যাপারটা বিজেপি চালু করার আগেই তৃণমূল কংগ্রেস চালু করে দিল, নোটিফিকেশান করে দিল। তো এইটা একটা বিষয়। এরপরে আরও কিছু বিষয় থাকবে, ওই নাগরিকত্ব, ভোটার কার্ড, এইগুলো কেন থাকছে না সেটা আমরা আগে বলেছি যে এই বইটার 326 ধারা, এই কনস্টিটিউশনের 326 ধারা, আমরা এর আগে বলেছি, আপনারা হয়তো শুনেছেন বিষয়টা। এই দেখেন এই 326 ধারা, সেখানে 326 ধারা যে ধারাটা, তার হেডিংটা শুনুন কি লেখা আছে। 326 ধারার হেডিং হলো ইলেকশন অফ দ্য হাউস অফ দ্য পিপল অ্যান্ড টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ স্টেট অ্যান্ড দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ স্টেটস টু বি অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফ্রেজ। তার মানে হলো
যে লোকসভা এবং বিধানসভার ভোট হবে প্রাপ্তবয়স্কদের ভোটের ভিত্তিতে, প্রাপ্তবয়স্কদের ভোটের ভিত্তিতে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ভোট হবে প্রাপ্তবয়স্কদের ভোটের ভিত্তিতে। সেইখানে বলেছে যে, একটুখানি পড়ে শোনাই, দি ইলেকশনস টু দি হাউস অফ দ্য পিপল and to the legislative assembly of every state shall be on the basis of adult suffrage. That is to say, এবার ব্যাখ্যা করছে, that is to say every person who is a citizen of India and who is not less than 18 years of age, একদম পরিষ্কার বলেছে। তাহলে যিনি ভোটার হতে পারবেন, যিনি ভারতের নাগরিক এবং যার 18 বছর বয়স হয়েছে। উল্টোটা নয় কিন্তু, ভোটার হয়েছেন বলে নাগরিক হয়ে গেলেন তা কিন্তু নয়। নাগরিক হলে 18 বছর বয়স হলে আপনি ভোটার হবেন। এবার নাগরিক কি করে হবেন, এবার নাগরিক কি করে হবেন সেইটাই তো এই পার্ট 2-তে বলা আছে। এইটা এসে গেল। যারা মনে করেন যে এতদিন তো চলছিল, এতদিন তো আর 76 বছর ধরে তো আর বিজেপি ক্ষমতায় ছিল না, এতদিন চলছিল। আজকেই বোধহয় সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেখানে দেখলাম কপিল সিবাল আর্গুমেন্ট করছেন, সওয়াল করছেন ওই আসামের বিষয় নিয়ে। কপিল সিবাল বলছেন যে 71 সাল তো 6A-তে আসামে ভিত্তিবর্ষ, কিন্তু 71-এর পরে ওই 87 সাল পর্যন্ত যারা আসামের মাটিতে জন্মগ্রহণ করেছেন তাদের কি হবে? যারা 87 সালের আগে, মানে 71 থেকে 87, 71-এর 25শে মার্চ থেকে 87 সালের 1 জুলাই পর্যন্ত যারা আসামের মাটিতে জন্মগ্রহণ করেছেন তারা তো এই হিসেবে নাগরিক, তাদের কি হবে? কপিল সিবাল আর্গুমেন্ট করছেন। তখন চিফ জাস্টিস বলছেন যে আমাদের দেশের রিসোর্সেস সীমিত, চাকরির অধিকার সীমিত, শিক্ষার অধিকার সীমিত, সব কিছুই সীমিত। আমরা মানুষ আসবেন আর গ্রহণ করব তা তো হবে না, এটা কি করে সম্ভব? এই নিয়ে ডিবেট হচ্ছে আজকেই। ফলে এই বিষয়টা একটা ফাইনাল স্টেজে এসে গেছে। এই ফাইনাল স্টেজে মানে ফাইনাল খেলা, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড করতে করতে তো এসেছেন, কিন্তু এখন হচ্ছে ফাইনাল। আজকে গোল যে বেশি দিতে পারবে সেই জিতবে, সেই কাপ পাবে। ফলে আমাদের উদ্বাস্তুদের যে সমস্যা, আমরা এতদিন হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি আজকের এই ফাইনাল স্টেজে এসে যেটা স্টাবলিশড হবে এই রাজনীতির ভিত্তিতে, এই রাজনৈতিক ডামাডোল লড়াই পক্ষে বিপক্ষে, সুপ্রিম কোর্টে পক্ষে বিপক্ষে, আলটিমেটলি যেটা ডিসিশন হবে সেইটাই কিন্তু সিদ্ধান্ত। ভালো হলে, পক্ষে হলে বেঁচে গেলেন, বিপক্ষে হলে সর্বনাশ। ফলে ভালো চাই বলে ঘরে বসে থাকলে ভালো কিছু হবে না। কিন্তু এখনো অবধি আমি বলছি, উদ্বাস্তুরা ঘরে বসে ভালো কিছু আশা করছেন, সময়টা কিন্তু একদমই ভালো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলেছিলেন নো কা করতে দেব না, কা তো হয়ে গেল, করতে পারলেন কিছু? মমতা বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আইনের ঊর্ধ্বে হতেন তাহলে পার্থ চট্টোপাধ্যায় জেলে যেতেন না, তিনি নিশ্চয়ই বাঁচাতেন তাকে। এত ক্ষমতা যদি তার থাকতো, তার গভর্নমেন্টের যদি থাকতো, তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে বাঁচাতেন,
বাঁচাতেন না? বাঁচাতে পারলেন না কেন? কারণ তিনি আইনের ঊর্ধ্বে নন, এই জিনিসটা বুঝতে হবে। তিনি নিজেই মুখ্যমন্ত্রী আছেন, আইন বলে। আইন মানেন না বললে তিনি তাকেও লোকে মুখ্যমন্ত্রী বলে মানবে না। ফলে কাটা লাগু হয়ে গেল। যত কথাই তিনি বললেন কিচ্ছু করতে পারলেন না। কালকে এনআরসি লাগু হবে, এনপিআর লাগু হবে, উনি অনেক কথাই বলতে পারেন, কিছুই হবে না, উনি নাই করলেন। আমাদের তো যেতে হবে অন্য রাজ্যে। এই তো কালকে আমরা দেখলাম উড়িষ্যায় আমাদের বাংলার মানুষ বাংলায় কথা বলছেন, আরএসএস তাদের বাংলাদেশি বলে তকমা দিয়ে তাদের মারপিট করছে, তাদের কি হয়রানি করেছে, অনেক বড় ঘটনা ঘটে যেতে পারত। ফলে বিজেপি যখন আছে তখন আর এইসব কথায় কাজ হবে না। এখন আইনটাকে পরিবর্তন করতে হবে। এই আইন পরিবর্তনের লড়াই না করলে এদিক দিয়ে ওদিক দিয়ে নানান রকমের কথা যারা বলছেন, সুপ্রিম কোর্টে কেস করে বসে আছেন। আমি কা চাই না, তুমি কা চাই না, তাতে কি হয়েছে? কা বাতিল করে দিল ধরুন সুপ্রিম কোর্ট, 9 তারিখে কেসের ডেট আছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টি কার বিরুদ্ধে করে কা যদি বাতিল হয়ে যায়, বাতিল হয়ে যাবে, তাতে উদ্বাস্তুদের নাগরিকত্ব কী হবে? উদ্বাস্তুদের নাগরিকত্ব মিটে যাবে? উদ্বাস্তুরা তো অতই জ্বলে পড়ে যাবেন। বরং আজকে অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে, যারা 14 সালের আগে এসেছেন তারাও অনুপ্রবেশকারী বলে বিবেচিত হবেন। নেতারা এসব বোঝেন না? আমার মনে হচ্ছে সত্যিই বোঝেন না। আমি বহু নেতার সাথে কথা বলেছি, তারপরেও দেখি ঘুরে ফিরে ওই একই কথা বলে যাচ্ছেন। মানে সেই গল্প ছিল না যে মা মাথায় চিরুনি দিচ্ছে, তেল লাগিয়ে দিচ্ছে, নতুন বিয়ে হয়েছে মেয়ের, গিয়ে বলছে শ্বশুর বাড়িতে গিয়ে এইটা করবি, এইটা করবি, এটা করবি না, সেটা করবি না। আর অনেকক্ষণ পরে মেয়েটি বলছে মা গর্তে পিঁপড়ে 101টা গেল। মানে ও বসে ওই পিঁপড়ে গুনছে, মা কি বলছে তা শুনছেন না। ফলে আমরা যত চেষ্টাই করছি বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে কথা বলে, তা শেষ পর্যন্ত দেখছি নেতারা ওই 101টা গেল বলেই উক্তি করছেন। ফলে এরকম একটা অবস্থায় নেতাদেরও বোঝাতে হবে, তারা চাইছেন না এরকম নয়। বিজেপি বাদে আর প্রত্যেকটা দল কিন্তু চায় উদ্বাস্তু সমস্যার সমাধান হোক, কিন্তু তারা আমার মনে হচ্ছে কিছু বোঝেন না, বা একটা ভুল একসময় করে ফেলেছেন, ভুল কথা বলে ফেলেছেন, আজকে সেখান থেকে ফিরে আসতে, সরে আসতে তাদের ইগোয় লাগছে, বুঝেও বুঝতে চাইছেন না। ফলে এরকম একটা অবস্থায় আপনারা অন্তত এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নোটিফিকেশানটা, এটা একটু দেখুন এবং দেখে এখান থেকে অন্তত কিছু শেখার চেষ্টা করুন। শুধু শিখলে হবে না, শিখে যা শিখলেন সেইটা একটু সোচ্চারে বলতে হবে। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।